আচ্ছা, আজকে তাহলে আমরা নাউনের পার্ট 2 এর ক্লাস করব। গত ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে হোয়াট ইজ নাউন, নাউন কি, এবং হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন নিয়ে একটু ঝামেলা ছিল। বলেছিলাম যে কেউ যদি জিজ্ঞাসা করে নাউন কত প্রকার, তাহলে তোমাকে বুঝতে আগে জিজ্ঞাসা করতে হবে যে আসলে কোন দৃষ্টিভঙ্গি থেকে বলবো। ঠিক আছে, দুটো দৃষ্টিভঙ্গি আছে, একটা গণনার দিক থেকে আর একটা হচ্ছে নামকরণের দিক থেকে। গণনার দিক থেকে নাউন হচ্ছে দুই প্রকার, তাই না? একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর নামকরণের দিক থেকেও আবার নাউন হচ্ছে, আমি বলছিলাম দুই প্রকারের রাইট, পাঁচ প্রকারের রাইট, চার প্রকারের রাইট। দুই প্রকারের ব্যাখ্যা দিয়েছিলাম, একটা ছিল কি অ্যাবস্ট্রাক্ট নাউন আর কনক্রিট নাউন। এই কনক্রিট নাউন গুলোকে আবার চার ভাগে ভাগ করা হয়, দেন ঘুরে তো এই পাঁচ প্রকারই হয়, তাই না? তাহলে চার প্রকার কিভাবে? আধুনিক যে গ্রামার গুলো বের হচ্ছে, মডার্ন যে গ্রামার গুলোতে, সেগুলোতে বলা হচ্ছে নাউন, নামকরণ দিক থেকে চার প্রকার, মানে ম্যাটেরিয়াল নাউনটা বাদ হয়ে গেছে, সেটা কমন নাউনের আন্ডারে চলে আসছে। বুঝতে পেরেছো? এছাড়াও আমি তোমাদের বলেছিলাম যে পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়ার্ড আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটাই নাউন? তখন একটা মানে গ্রামাটিসিয়ানরা যে কাজটা করছে যে কিছু সাফিক্সের সৃষ্টি হয়েছে, যে এই সাফিক্স গুলো থাকলে ধরে নেওয়া যায় যে 90% ক্ষেত্রে এটা নাউন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, যেমন মেন, শান, শান, হুড, নেস, এরকম। এর মধ্যে একটা ঝামেলা ছিল এল নিয়ে, লাস্টে এল থাকলে অ্যাডজেক্টিভ হতে পারে, আবার লাস্টে এল থাকলে নাউনও হতে পারে। আমরা এটা এক্সাম্পল করে করে দেখেছি যে কখন নাউন হয়, কখন অ্যাডজেক্টিভ হয়। আমরা দেখেছি যে যদি নাউনের সাথে এল যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কিন্তু ভার্বের সাথে এল যুক্ত হলে সেটা নাউন হয়ে যায়, যেটাকে আমি স্পেশালি কি বলি, ভার্বাল নাউন বলি। ওকে, এতটুকু পর্যন্ত মেবি হয়েছিল। আজকে আমরা এই যে নামকরণ দিক থেকে নাউন পাঁচ প্রকার, সেটা পুরোটাই হচ্ছে আজকে শিখে ফেলবো। ওকে, দেখো, তো এটা তোমরা সবাই জানি নামকরণ দিক থেকে নাউন পাঁচ প্রকার। কি কি একটু অবশ্যই সবাই বলবে, হ্যাঁ? রেডি, বলো। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। দেখো, আমি হচ্ছে প্রপার আর কমন নাউনটা একসাথে করে পড়াবো, ঠিক আছে? প্রপার আর কমন, দেখো প্রপার শব্দের অর্থ কি? নির্দিষ্ট করে বলা না, আমি বলি না যে নির্দিষ্ট করে বলা না, নির্দিষ্ট বলে এই প্রপারলি বলবি, তার মানে কি ঠিকঠাক করে বলবা, নির্দিষ্ট করে বলবা। বলি প্রপারলি লিখো, মানে কি ঠিক করে, নির্দিষ্ট করে লিখো, তাই না? সো নাউন মানে তো নাম, তাহলে প্রপার নাউন মানে কি নির্দিষ্ট নাম, অর্থাৎ যে শব্দটা দ্বারা, যে নামটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো স্থানকেই বোঝায়, নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তি, কোনো একটা বস্তু বা কোনো স্থানকে বোঝাবে, তাকে আমরা কি বলি? তাকে আমরা প্রপার নাউন বলি। আর কমন নাউন কি? কমন নাউন হচ্ছে, কমন শব্দ অর্থ সাধারণ, সাধারণ যে নাম। পৃথিবীতে বলা হয় যে প্রায় 4.5 লক্ষ মাখলুকাত আছে, মানে 4.5 লক্ষ ধরনের প্রাণী আছে। এই প্রাণীর প্রত্যেকটা হচ্ছে কমন নাউন। বুঝতে পেরেছো? কিন্তু এদের যদি বলি হিউম্যান, আমরাও তো এক প্রকার প্রাণী, তাই না? তো হিউম্যান এটা একটা সাধারণ নাম। আমাদের যতগুলো জীব আছে, মানে যতগুলো জীবন আছে, তার মধ্যে একটা একটা অংশ হচ্ছে কি হিউম্যান। তাহলে আমরা এই হিউম্যানটা হচ্ছে কি কমন নাউন। হিউম্যানের মধ্যে আবার সাধারণ ভাগ আছে, মেল, ফিমেল। তাহলে মেল, ফিমেল সবাই হচ্ছে কমন নাউন। বা যদি আরেকটু আলাদা করে বলি, ম্যান এন্ড ওমেন, এরা সবাই হচ্ছে কি কমন। ম্যান বলতে আমি সমগ্র ম্যানকেই বুঝছি, ওমেন বলতে সমগ্র ওমেনকেই বুঝছি, তাই না? স্পেসিফিক কি কাউকে বুঝছি আমরা? কিন্তু যদি নাম ধরে ডাকি, ধরো আমার নাম ইস্তিয়াক, আমি যদি বলি ইস্তিয়াক, তাহলে নির্দিষ্ট ইস্তিয়াককেই বুঝছো না, একজন ব্যক্তিকে বুঝছো, একজন বস্তুকেই, একজন স্থানকেই, তখন তাকে কি বলতে হবে? মানে প্রপার নাউন বলতে হবে। আচ্ছা, যদি বলি বুকস, বই, তাহলে সেটা কি? এটা কমন নাউন। বা যদি বলি দ্য হলি কোরআন, দ্য হলি বাইবেল, দ্য হলি গীতা, তাহলে কি হবে? তুমি যখন বলছি দ্য হলি কোরআন, তার মানে কি তুমি পৃথিবীর সমগ্র বইকে বুঝছো, না হলি কোরআনকেই বুঝছো? তুমি হলি গীতা, তাহলে কি তুমি সব বইকে বুঝলা, না গীতা? তাহলে বুঝছো এটা হচ্ছে প্রপার। আচ্ছা, যদি বলি সিটি, শহর, কোন নাউন? কমন। বা যদি বলি ঢাকা সিটি, রাজশাহী সিটি, তাহলে কি হবে? প্রপার। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, যদি বলি রিভার, কোন নাউন? আর যদি বলি পদ্মা রিভার, মেঘনা রিভার, যমুনা রিভার, ওকে। আচ্ছা, যদি বলি কলেজ, বুঝতেছো কোন কলেজ? নো। বাট যদি বলি সিটি কলেজ, ডিগ্রি কলেজ, রাজশাহী কলেজ, তাহলে কি হবে? প্রপার। এই হচ্ছে প্রপার। তার মানে প্রপার মানে হচ্ছে কি নির্দিষ্ট করে বলা, নির্দিষ্ট কোন একজন ব্যক্তি, কোন একজন বস্তুকে বুঝবে। তো ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে নাম হলে প্রপার মারবা, কিন্তু আজকে আমরা শিখবো যে না, আসলে প্রত্যেক নাউনের মধ্যেই কিন্তু একটা করে কমন নাউন লুকিয়ে আছে। এটা আমরা কিভাবে বুঝবো যে এই প্রপার নাউন কিভাবে কমন হয়? প্রত্যেকটা নাউনই কমন নাউন হয়ে যেতে পারে। কিভাবে হয়? তারপর যদি অনেকগুলো শর্ত আছে, একটা কমন শর্ত হচ্ছে আর্টিকেল। একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের আমি বেসিক ক্লাসে একটা ট্রান্সলেশন করতে দিয়েছিলাম না, যে আমি জিপিএ 5 পেয়েছি। তোমরা এটা খুব কমন ভুল করেছিল সবাই, তাই না? যে কেউ একটা আর্টিকেল এ বসাওনি, কারণ আমাদের ছোটবেলাতে শেখানো হয়েছে যে আর্টিকেল কি, আর্টিকেল কয় প্রকার, আর কোথায় এ আর কোথায় এন বসবে, কিন্তু এটা শেখানো হয় নাই যে আর্টিকেলটা আসলে বসে কোন নাউনের পূর্বে। হ্যাঁ, আমরা জানি যে এটা আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট, ইনডেফিনিট, এবং
কনসোনেন্টের পূর্বে এ বসে, ভাওয়েলের পূর্বে এন বসে, কিন্তু আর্টিকেল আসলে কোথায় বসে? আর্টিকেল বেসিক্যালি বসে হচ্ছে কমন নাউনের পূর্বে, বুঝতে পেরেছো? দ্যাট মিন্স যে কোনো নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে ধরে নিবা যে সেটা কমন নাউন। ওকে, হ্যাঁ কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো এখন আমরা আস্তে আস্তে, যেমন কালেক্টিভ নাউনের পূর্বে আর্টিকেল বসে, সেটা যদি এ বসে তাহলে সেটা হবে না, এটা কালেক্টিভই থাকবে। হ্যাঁ টুকটাক কিছু ব্যাপার আছে, এটা ক্লাস শেষে আমরা ক্লিয়ার হয়ে যাবো। তো একটা জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে নাম হলে যে সবসময় প্রপার হবে এমন না, যেটা কমন হতে পারে। কিভাবে হতে পারে? অনেকগুলো শর্ত আছে, তাহলে আমি তোমাদের কয়েকটা দেখাই। ধরো পাশাপাশি দুটি প্রপার নাউন আছে, একটা সেন্টেন্সে যদি দুটো প্রপার নাউন থাকে এবং ওই সেন্টেন্স দেখো একটার সাথে একটা তুলনা বোঝাচ্ছে, একটার সাথে একটা তুলনা বোঝাচ্ছে, তাহলে সেটা কি হবে? প্রপার না হয়ে কমন হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই নাউনগুলোর উপরে একটা আর্টিকেল থাকবে, হতে পারে দা, হতে পারে এ, হতে পারে অ্যান, এরকম। যেমন ধরো যদি বলি নজরুল, এটা একটা নাউন না, কমন, এটা একটা প্রপার না? প্রপার না। নজরুল ইজ কল্ড, নজরুল ইজ কল্ড দা শেলি অফ বাংলাদেশ। হ্যাঁ, তো শেলিও একটা নাম, শেলি একজন বিখ্যাত কবি, নজরুল একজন বিখ্যাত কবি, তাই না? নজরুল শেলি দুটোই। তো দেখো নজরুল এখানে প্রপার হলো, শেলি কিন্তু কমন। তুমি যার সাথে তুলনা করো সে কমন হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে এখানে একটা আর্টিকেল দেওয়া আছে। ঠিক একইভাবে আমি যদি এরকম বলি যে তোমরা নেলসন ম্যান্ডেলার নাম শুনেছো, অ্যাব্রাহাম লিঙ্কনের নাম শুনেছো, যদি এরকম বলি নেলসন ম্যান্ডেলা is called an Abraham Lincoln in his ideals. Nelson Mandela is called an Abraham Lincoln in his ideals. নেলসন ম্যান্ডেলাকে কি বলা হয়? এখানে নেলসন ম্যান্ডেলা কি হয়ে যাবে? প্রপার হয়ে যাবে। আর ওদিকে আব্রাহাম লিঙ্কন কি হয়ে যাবে? কমন। কেন কমন হবে? কারণ তার পূর্বে একটা আর্টিকেল এ আছে। যদি অনেক সময় বলি না যে সে মনে করে সে রবীন্দ্রনাথ হয়ে গেছে, হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ, তাহলে হি থিংস হি ইজ আ রবীন্দ্রনাথ, তাহলে এই যে রবীন্দ্রনাথের পূর্বে একটা এই দিলা, তারপরে সেটা কি হয়ে গেল? কমন। যদি আ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, নিউটনটা প্রতি বছর জন্মায় না, তাহলে এ নিউটন বলছি না, তাহলে এটা কি হয়ে যাবে? কমন নাউন। এই থাকার কারণে নিউটনটা এখানে কমন নাউন হয়ে গেল। বুঝা গেছে? আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে ছোটবেলার মতো নাম পেলে আর প্রপার মেরে দিবা না। নাম পেলে তুমি সাবধান হয়ে যাবে, এখানে প্রপারও হইতে পারে, এখানে কমনও হইতে পারে। যদি সে কমন নাউনের শর্তগুলো পূরণ করতে পারে তাহলে ধরে নিবা সেটা প্রপার না, কমন নাউনই হবে। ওকে, এই হচ্ছে কি প্রপার আর কমন। ওকে, এখন আসি হচ্ছে কালেকটিভ নাউনে। ঠিক আছে, কালেকটিভ নাউন বলতে আসলে আমরা কি বুঝি? কালেকটিভ নাউন, কালেকটিভ শব্দের অর্থ হচ্ছে কি? সমষ্টি বোঝায়, তাই না? কালেকটিভ এইটার অর্থ হচ্ছে সমষ্টি। এখন যদি এমন বলি যে যদি বলছি ম্যান, তুমি যে কোনো একটা ম্যানকে বুঝছো, যে কোনো একটা ম্যানকে বুঝছো। যদি বলে গার্ল, যে কোনো একটা গার্লকে বুঝছো, একটা একটা করে বুঝছো না ম্যান? ম্যান তো প্লুরাল আছে ম্যান, তাই না? তো ম্যান বেস ফর্ম দেখে দেখবা ম্যান মানে যে কোনো একটা ম্যান, গার্ল বলতে যে কোনো একটা গার্লকে বুঝছো, এরকমটা। কিন্তু এমন হয় যে তুমি এমন একটা শব্দ উচ্চারণ করছো কিন্তু একজনকে বুঝছো না, গুচ্ছ করে একটা গ্রুপ অফ পিপলকে বুঝছো, অথবা গ্রুপ অফ কোনো একটা থিংকে বুঝছো, এরকম মানে একটা শব্দ উচ্চারণ করছো কিন্তু ওই শব্দে দেখবা যে অনেকগুলো ব্যক্তি বস্তু উপস্থিতি আছে। যেমন যদি বলি গ্যাং, একটাই শব্দ উঠছো, বাট গ্যাং দ্বারা কি কোনো একজন ব্যক্তিকে বুঝছো? মনে হয় না, একাধিক 2 3 4 5 জন মিলে। যদি বলি হচ্ছে গ্রুপ, এখানে কি একজনকে বুঝছো? এটা মনে হয় না 4 5 জন মিলে। যদি ক্লাসে কি একজন থাকে না অনেকজন মিলে থাকে না? আচ্ছা যদি বলি ফ্যামিলি, কাকে বুঝবা? আব্বুকে, আম্মুকে, না দাদুকে, না দাদিকে? সবাইকে মিলেই হচ্ছে না, দ্যাট মিন্স এরা সবাই হচ্ছে কি কালেকটিভ নাউন। বোঝা গিয়েছে? এবং মজার ব্যাপার হচ্ছে কালেকটিভ নাউন গুলো সেন্টেন্সে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এরা এরা সিঙ্গুলার ভার্ব নেই, এরা প্লুরাল ভার্ব নেই। সাধারণত কালেকটিভ নাউন গুলো সিঙ্গুলার ভার্ব নেই, তবে কখনো কখনো প্লুরাল ভার্ব নেই। কখন নেই? যখন ওই সেন্টেন্স যদি দেখো ডিভাইডেশন বোঝায় অথবা ডিসএগ্রিমেন্ট বোঝায়, তুমি ভেবে নিবা তারা আর কি ওই প্লুরাল হবে, তারা সিঙ্গুলার ভার্ব নেবে না। কিভাবে বলি? দা জুরি, জুরি মানে হচ্ছে বিচারক মন্ডলী, কমিটি মানে তো কমিটি, বুঝছো? যদি আমি এরকম ভাবে লিখি the jury is / are divided to the decision, to the decision. Okay, আবার যদি এরকম বলি যে the jury is / are going to take the decision.
ঠিক আছে, ইজ গোইং টু টেক দ্য ডিসিশন। তুমি দেখো দুটো সাবজেক্ট দ্বারা জুড়ি না, তুমি দেখো এখানে অ্যান্সার হবে আর, আর এখানে অ্যান্সার হবে ইচ। এর কারণ এখানে ডিভাইড শব্দটা আছে বলে এখানে আর হয়ে গেছে। অর্থাৎ বলা হয় কালেকটিভ নাউন গুলো যদি কোনো একটি বিষয়ে ঐক্যমত্য পোষণ করে তখন তারা সিঙ্গুলার হয় ভার্ব গুলো, আর ঐক্যমত্য পোষণ না করলে ডিসএগ্রিমেন্ট বা ডিভাইডেশন বোঝায় তখন তারা কি হয়ে যায়, প্লুরাল ফর্ম হয়ে যায়, আর হয়ে যায়। বুঝে গিয়েছে? এই তো। এখন ব্যাপার হচ্ছে আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন আছে যেগুলো আমাদের জানাটা দরকার। একটু বইটা বের করো সবাই, বইটা শেষ নি কেন তাহলে? 20 নাম্বার পেজ বের করো সবাই। দেখো এখানে কালেকটিভ নাউনের নাম দেওয়া আছে না, দেখছো? কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন দেওয়া আছে, দেখেছো 20 নাম্বার পেজে? পেয়েছো? আচ্ছা, একটু আমার সাথে বলবে সবাই, হ্যাঁ? রেডি? বলো। আর্মি, ক্যাটেল, প্যাক, স্ট্যাক, ইনফ্যান্ট্রি, ক্রাউড, গ্যাং, কমিটি, মাস, হার্ড, ক্লাস, elite, gentry, bundle, shoal, audience, party, cavalry, library, meeting, flight, group, navy, storm, majority, flock, fleet. এখন লেখা আছে ফ্লিট। ফ্লিট মানে রণতরী, তাই না? প্রশ্ন হতে পারে ভাইয়া রণতরী কিভাবে কালেকটিভ নাউন হতে পারে? ভাই যুদ্ধ জাহাজ কখন একলা যায় না মার খাওয়ার জন্য, ও বহর নিয়ে যায়, বুঝতে পেরেছো? 1 4টা 5টা হয়ে যায়। সো এই ফ্লিট মানে হচ্ছে নৌবহর, স্পেশালি রণতরীকেই নৌবহর বলা হয় এই জন্য। ঠিক আছে, তোমরা হচ্ছে তোমাদের একটা টপিক ইয়া আছে, টেক্সট বই পড়তে গিয়ে ফ্লিটের কিছু কয়েকটা পাবা, তখন আরো ভালো করে বুঝতে পারবা। তো ফ্লিট মানে একটা যুদ্ধজাহাজকে অনেকগুলো, যেমন তোমরা আমেরিকান 7th ফ্লিটের নাম শুনেছো না, আমেরিকান 7ম নৌবহর। এই 7ম নৌবহর মানে কি জানো? ধরো এখানে যদি একটা মাদার জাহাজ থাকতে পারে, বাট একে সাপোর্ট দেয় আরো 3 3 6, টোটাল হচ্ছে 7টা থাকে, এবং 7টার কাজ 7 রকম। এই একটা থাকে মাদার, এবং এরা এত বড় হয় ইউ ক্যান্ট ইমাজিন, না দেখলে তুমি যদি ইউটিউবে দেখো তাহলে বুঝবা। এখান থেকে ধরো 15-20টা মানে প্লেন ফ্লাই করতে পারে, তুমি চিন্তা করতে পারছো? 90টা সাথে দেখ, আমি জাস্ট 15 এক একটাতে তুমি চিন্তা করো তাহলে কি পরিমাণ বড়, মানে অন কোন রাজশাহীর অর্ধেক দেখা যাচ্ছে। এগুলো বাংলাদেশে সম্ভব না একসাথে আসলে, হ্যাঁ মানে ওরা যদি একবার ইয়া করে সবাই মিলে একবার করে চালাই ইয়া ওদের, মানে তাহলে কি একটা অবস্থা বুঝো। তাও কি তুমি জানো মানে 1971-এ এমন একটা পর্যায়ে গিয়েছিল যে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমাদের যুদ্ধটা চলে গিয়েছিল, মানে আমেরিকা গট রেডি যে সে তার 7th ফ্লিট পাঠাবে। আর সোভিয়েত ইউনিয়ন তখন আবার ইয়া বললো যে তোমরা যদি পাঠাও তাহলে আমরাও পাঠাবো, ওদেরও আছে। তো বর্তমান পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে আধুনিক ফ্লিট হচ্ছে 7th ফ্লিট। কিছুদিন আগে তোমরা জানো যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেন বোমা ফেলেছিল, রাশিয়ার 5th ফ্লিটে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা, বুঝতে পেরেছো? এরা মূলত সমুদ্রেই ঘুরে বেড়ায়, দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে, দূর থেকে অনেক দেশকে টার্গেট করে ফেলতে পারে। ঠিক আছে, সাথে তো সাবমেরিন ওকে সাপোর্ট দেয় এতগুলো। সো এগুলো নিয়ে ইন্টারেস্ট থাকলে তোমার হচ্ছে ইউটিউবে দেখতে পারো। তবে জিও পলিটিক্স অনেক মজার একটা বিষয়। আমাদের যেহেতু আমি আইআর এর ছাত্র, আমাদের একটা কোর্স ছিল, কোর্সের নামই ছিল জিও পলিটিক্স, বুঝতে পেরেছো? সো এখানে আমাদের আশরাফ স্যার পড়াতেন, অনেক ভালো পড়াতেন, এবং আমাদের এখানে কিছু মানে ইয়া ছিল, বিখ্যাত একজন ইয়া আছে, রাইটার আছে, তাকে বলা মাহান, ওর নামই মাহান, উনি ইউএস এর, উনি মূলত এই যে নেভি, এয়ারফোর্স এগুলো নিয়ে বেশি গবেষণা করেন। তো রাশিয়া মানে এমন একটা পজিশন আছে বিশ্বের, একে বলা হয় পিভট এরিয়া। পিভট মানে ও হচ্ছে মধ্যখানে আছে এমন এক জায়গায়, তুমি দেখো ম্যাপটা। তো রাশিয়া যদি মনে করে কারোর সাথে চলবো না, ও চায় তাও চলবে, পারবে একা থাকতে, মানে ওর তেল গ্যাস খাদ্য কোনো কিছু কমতি নেই। অন্য দেশ পারবে না কিন্তু সহজে একা একা থেকে। হ্যাঁ, তো অদূর ভবিষ্যতে সবাই মনে করে যে রাশিয়াই হয়তো বা লিড দিতে পারে পুরো বিশ্বকে, রাশিয়ার ওই ক্যাপাসিটিটুকু আছে। এখন বলতে পারবে হ্যাঁ তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কেন রাশিয়া এখন নাস্তানাবুদ হচ্ছে? এর কারণ হচ্ছে পুরো পশ্চিমা বিশ্ব সবাই একসাথে হয়ে ইউক্রেনকে সাপোর্ট দিচ্ছে, অস্ত্র সাপ্লাই দিচ্ছে। ওকে, যাই হোক ওদিকে আমরা না যাই। এই ফ্লিট বলতে আসলে একটা রণতরীকে বোঝায় না, অনেকগুলো মিলে একটা ফ্লিট হয়। ওকে, আচ্ছা এখন দেখো আমি একটু আগে বললাম যে কালেকটিভ নাউনগুলো সাধারণত কি না সিঙ্গুলার ভার্ব নেই, তবে প্লুরাল নিতে পারে
কখন? যখন সে ডিভাইডেশন বা ডিসএগ্রিমেন্ট, এন্ড দ্য কমিটি ইজ স্ল্যাশ আর ডিসএগ্রিড, কি হবে অ্যান্সার? ইজ নাকি আর? আর, কারণ ডিসএগ্রিড অপশনটা পাচ্ছ। তবে কিছু ব্যতিক্রম আছে যারা অলওয়েজ প্লুরাল হয়। লিখো কিছু লিখো লেখা কিছু কালেকটিভ নাউন আছে যারা অলওয়েজ প্লুরাল ভার্ব রিসিভ করে। People, police, poultry, cattle. বুঝছো? এই পিপল আর একটা পিপল আছে কিন্তু, PUPIL। এই পিপল মানে কি? এই পিপল মানে ছাত্র অথবা ছাত্রী, এটা কিন্তু কমন নাউন। আর এই পিপল কিন্তু কালেক্টিভ নাউন। বি কেয়ারফুল। হ্যাঁ, পড়ে গেছো এটা, পরীক্ষা পড়ছে এটা, তুমি তো দিলা একদম কমন পাইছি কালেক্টিভ, তুমি তো মনে ভাবছো ফাটাই দিয়েছো, রুমে এসে দেখে ফাটাই গেছো, এটা বললে। সো বি কেয়ারফুল। এটা কিন্তু পিপলস করা যায়, ছাত্রছাত্রীরা, কিন্তু পিপল থেকে পিপলস কিন্তু করা যায় না। সো বি কেয়ারফুল এইদিকে। বুঝতে পেরেছো? এই চারটা কি, এরা হচ্ছে অলওয়েজ প্লুরাল ভার্ব রিসিভ করে। তাহলে একটা এক্সাম্পল লিখো, দ্য ক্যাটেল, দ্য ক্যাটেল, দ্য ক্যাটেল ইজ স্ল্যাশ আর, দ্য ক্যাটেল ইজ স্ল্যাশ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। গ্রেজিং মানে চড়া, চড়ে বলছে না, মাঠে চড়ছে মানে খাচ্ছে। হ্যাঁ, গ্রেজিং, GRAZING, গ্রেজিং। দ্য ক্যাটেল ইজ স্ল্যাশ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। কি হবে অ্যান্সার? এটা ইজ নাকি আর? আর হবে অ্যান্সার। সো বি কেয়ারফুল। ওকে, আচ্ছা তো বলি, যদি এরকমটা বলি দ্য পুলিশ ইজ কামিং, শুনতে ওয়াও লাগছে না? কিন্তু কোনো ভুল আছে এখানে? আছে। দ্য পুলিশ ইজ হয় না, দ্য পুলিশ আর কামিং হবে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, এই যে ধরো আমি বললাম যেখানেই তুমি পিপল পাবা, যেখানেই তুমি পোল্ট্রি পাবা, যেখানেই তুমি পুলিশ পাবা, যেখানেই ক্যাটেল পাবা, লাগা আর। এটা যেন এমনটা না হয়, একটু থাকতে, যদি এমনটা বলি, আমি একটু চেঞ্জ করে বলি এ হেড অফ ক্যাটেল। এখন তুমি বলো বাহ, ক্যাটেল পাইছি, লাগা আর হবে? হেড তখন একে একে ইয়া হবে, এর কারণে তখন কি হবে? এটা ইজ হয়। এই হেড অফ মানে পালের গোদা। পালের গোদা বুঝছো? পালের প্রধান। তুমি দেখো গরু, মহিষ, ছাগল, ভেড়া, এরা যদি এক পাল হয়ে যায় দেখবা এরা দুই একটা নেতা থাকে, এরা যা বলে তাই করে। কোনো সামনের গরু যদি মধ্যখানে হাঁটে রাস্তায়, দেখবো সব গরু মধ্যখানে হাঁটবে। ওর যদি রাস্তা এক সাইড হয় তো সব গরু রাস্তা এক সাইড হয়। বুঝছো? সো এই জন্য হচ্ছে এই বিষয়গুলো ওদের ইয়া থাকে, মানে পৃথিবীতে সব প্রাণীরা তার নেতাকে মানে, শুধু মানুষ মানে না। বিশেষ করে তোমার যারা ইয়া আছে, যে তোমার নেকড়ে, এরা তো খুবই প্রভুভক্ত। এরা এরা নেতা নির্বাচন করে, যে শক্তিশালী সবচাইতে তাকে, এবং নেতা সবসময় সামনে থাকে। বুঝতে পেরেছ? তো এই ব্যাপারগুলো শুধু মানুষের মধ্যেই নেই। আচ্ছা, তো দেখো বুঝতেই পারছো যে শুধু, আচ্ছা যদি বলি একজন পুলিশ আছে, তাহলে কি বলবা? আ পুলিশ ম্যান। ঠিক আছে, আ পুলিশ ম্যান ইজ কামিং। ওকে, সো এগুলো থাকলেই যে সব মানে সিঙ্গুলার হবে এমনটা না, হবে, তবে তার পূর্বে একটা আর্টিকেল এ বা সিঙ্গেল কিছু তো বুঝাই দিবে। ঠিক আছে, তো এই ছিল কালেকটিভ নাউন পর্যন্ত সবাই। ওকে, আচ্ছা এবার তাহলে আসি ম্যাটেরিয়াল নাউনে। ঠিক আছে, দেখো ম্যাটেরিয়াল নাউন, এটার অর্থ আসলে কি? ম্যাটেরিয়াল শব্দের অর্থ তো উপাদান না? কি বলা, কি কি ম্যাটেরিয়াল তৈরি, এটা বলি না উপাদান না? সো ম্যাটেরিয়াল নাউন যে ব্যাপারটা আসছে এখানে, যে কোনো বস্তু, কোনো বস্তু, আচ্ছা তার আগে আচ্ছা বলি, কোনো বস্তু যে উপাদান দ্বারা তৈরি, সেই উপাদানটাকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন বলা হয়। বুঝছো? আর ওই বস্তুগুলো দিয়ে তৈরি যে রেডি যে বস্তুটা হয়েছে সেটাকে বলা হয় কমন নাউন। যেমন এটা একটা কলম, এটা প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিকটা হচ্ছে কি, কিন্তু এটা এখন তৈরি হয়ে গেছে না কলমটা প্লাস্টিক দিয়ে, তাহলে এটা এখন কি? কমন নাউন। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কোন বস্তু তৈরির উপাদানগুলোই হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা তাহলে বলো তো, ওয়াটার কোন নাউন? কেন? কারণ এটা নদী তৈরির উপাদান, তাই না? এছাড়া ওয়াটার, ওয়াটার দিয়ে অনেক খাদ্য তৈরি করি আমরা নানান পদের, তাই না? আচ্ছা বলো, রাইস কোন নাউন? কেন? কারণ রাইস দিয়ে আমরা নানান ধরনের খাবার বানাই, তাই না? রাইস মানে কি?
চাল। স্টিম রাইস বা বয়েলড রাইস মানে হচ্ছে কি, তুমি বিভিন্ন রেস্টুরেন্টে যাবা, দেখো রাইস লেখা বয়েলড রাইস বা স্টিম রাইস লিখে থাকে, এন্ড তুমি অর্ডার করে বসছো, ধর এটাকে ভাত বলে, এখানে আছে বয়েলড রাইস হয়ে গেছে, কি কি মনে করছি আমি, তাই না? একবার এক জায়গায় তোমার হচ্ছে বিশেষ করে 5 তারকা হোটেল বা 4 তারকা হোটেলে যেগুলো তো ইংলিশে মেনু লিখে থাকে, তো বাংলা খাবার তো তাই লেখা থাকে, ইংলিশে লিখে থাকে, লাগছে পটেটো স্ম্যাশ। হ্যাঁ, লাগা অর্ডার, কি জিনিস ये देखिए आलू भरता, ये क्या? ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আমাদের এটা আলু ভাজি বলে, আলু ভাজা বলে, লম্বা লম্বা করে কেটে নাম দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে এখন তো পপকর্ন ব্যাপারটা অনেক কমন, গ্রামে গ্রামে চলে গেছে, কিন্তু আজ থেকে 8-10 বছর আগে কিন্তু গ্রামে গ্রামে ছিল না, শহর পর্যায়ে পাওয়া যেত পপকর্ন, না? আমার দিকে ভুট্টা হলে এখানে যে পপকর্ন হয়ে গেছে রাতে এসে। আচ্ছা, সো ম্যাটেরিয়াল নাউন, এই যে আমি একটু আগে বললাম না কালেকটিভ বা ম্যাটেরিয়াল যে ব্যাপারটা আসছে, সো কালেকটিভ নাউন তো কালেকটিভ নাউন, বাট তুমি জানো যে কালেকটিভ নাউন গুলো কখনো কখনো কমন নাউন হতে পারে কিভাবে, যে তুমি কালেকটিভ নাউন গুলোর সাথে এস বা ইএস যুক্ত করে দাও, তখন তারা আর কালেকটিভ না হয়ে কমন হয়ে যায়। যেমন ধরো তুমি যদি বলো আর্মি, এটা একটা কালেকটিভ নাউন না, বা যদি বলো আর্মিজ অফ দ্য অ্যালাই, তাহলে এই আর্মিজটার কালেকটিভ না হয়ে কি হবে, কমন। যদি এমন বলো টিম, এটা হচ্ছে কি, টিম হচ্ছে কমন কালেক্টিভ নাউন, বা যদি বলো 12 teams will join the next world cup, তাহলে 12 teams, 12 আবার টিমস বললা, এই টিমস বলার কারণে সেটা কি হয়ে যাবে, কালেক্টিভ নাউন কমন হয়ে যাবে। ঠিক একইভাবে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে তাই, ম্যাটেরিয়াল নাউনগুলোর সাথে যদি এস বা এস যুক্ত করো তখন সেটা ম্যাটেরিয়াল নাউন হয়ে কমন হয়ে যায়, অথবা ম্যাটেরিয়াল নাউনগুলোর পূর্বে তুমি যদি আর্টিকেল এ অথবা এন বসাও তখনও তারা কি হয়ে যাবে, কমন নাউনে পরিণত হবে। কিভাবে বলি, যেমন আয়রন মানে লোহা, বা তুমি যদি বলো আয়রনস মানে তখন শেকল হয়ে যাবে, শেকল শিকল, তখন আবার কি হয়ে যাবে, সেটা আর কমনে পরিণত হবে। বুঝতে পেরেছো? আবার তুমি যদি এমনটা বলো যে আই হ্যাভ বট অ্যান আয়রন, এক্ষেত্রে তুমি কি দোকান থেকে একটা লোহা কিনে নিয়ে আসবে? অফকোর্স না, এটা ইস্ত্রি করার যে আয়রন সেটাকে বোঝাচ্ছি। তাহলে এই যে একটা আর্টিকেল বসানোর কারণ জন্য সেটা কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। তোমাদের দেখো বইয়ে ছোট্ট একটু ভুল আছে, দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন একটু আগে দেখো লিখা আছে যে যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝিয়ে তা কমন নাউন হয়ে যায়, এক্ষেত্রে দেখো লাস্টে, এক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনটির পূর্বে আর্টিকেল হয় অথবা ম্যাটেরিয়াল নাউনটি প্লুরাল হয়ে যায়। এটা একটু নোট করে নাও, লিখে নাও তো। এক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনটির পূর্বে আর্টিকেল হয় অথবা ম্যাটেরিয়াল নাউনটি প্লুরাল হয়ে যায়। হয়েছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যে সকল নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, মাখা যায় না, কিন্তু ফিল করা যায়, তাকে আমরা কি বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। মানে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সবসময় কি হয়, সিঙ্গুলার ভার্বে রিসিভ করে। বুঝে গিয়েছে? তো এই কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো বলি, তোমাদের একটু কনফিউশন থাকবে, আমি একটু দূর করে দিচ্ছি। আচ্ছা, একটু বলো আমার সাথে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো। হ্যাঁ, সবাই রেডি? বলো, লাভ, হেট্রেড, হার্ডনেস, জাজমেন্ট, ফিজিক্স, গ্রামার, কাইন্ডনেস, লাফটার, মিউজিক, ডেথ, অনেস্টলি, হোয়াইটনেস, ব্রাইটনেস, সিকনেস, ফ্রেন্ডশিপ, ট্রুথ, goodness, slavery, chemistry, theft, sympathy, darkness, movement, poverty, heroism, courage, bravery, sleep, fear, height. এইগুলো সবগুলো হচ্ছে কি, তুমি এগুলোকে একটা ধরতে পারবা, ছুঁইতে পারবা? নো। আচ্ছা বলো তো, এয়ার কোন নাউন? হ্যাঁ, এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন না ম্যাটেরিয়াল নাউন? এয়ার ম্যাটেরিয়াল নাউন না, এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউনও না, এয়ার একটা কমন নাউন। আমি বলো যে ভাই কেন ভাই এয়ার দিয়ে তুই কি তৈরি করে মারলাম? আচ্ছা ওটা মারলাম, তুমি যারা অ্যাবস্ট্রাক্ট করছো এয়ারকে তুমি ধরতে পারবা? আর পারো না, এয়ারকে ধরা যায় না? শিওর?
বেলুনে ফু দিয়ে ধরানো যায় না? এমন ভাই, এমন বলে ভাই তাহলে ভালোবাসাকে ধরা যায়, ধর বলে যে ভাই একে আমি পছন্দ করি, এটা ধরলাম, এটা কি হলো? কিন্তু তুমি বাতাসকে ধরতে পারবে না। তুমি বেলুনে ফু দিয়ে, বেলুনটা দেখো, তুমি একটা পলিথিনে ফু দাও তো, তুমি বাসায় যে গ্যাসের সিলিন্ডার চেড়ে দেখিস কত ভারী, 13 কেজি ওজন থাকে, 13 কেজি প্রায়। সিলিন্ডার বাদ দিলে ধর, সিলিন্ডার সহ না সিলিন্ডার ছাড়া এটা ওজন, সিলিন্ডার সিলিন্ডার সহ কত? হ্যাঁ, সিলিন্ডার ছাড়াই 13 কেজি গ্যাস দেয়। তুমি ওই গ্যাস বায়ু কি পরিমাণ ওজন ওর চিন্তা করো তাহলে। ওই জন্য হচ্ছে, আমি তো ওই জন্য ধরলাম যে ইয়ার বললে তোমরা অ্যাবস্ট্রাক্ট মারবা, কিন্তু ইয়ার অ্যাবস্ট্রাক্ট নাও না। আচ্ছা, আর একটা ইজি বলে দিই, অ্যাবস্ট্রাক্ট সবচেয়ে বোঝার উপায় হলো বলে দেখো, যে যে সকল নাউন গুলোর কোনো ওয়েট নাই, ওয়েটলেস নাউন গুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর বলে ভাই তাহলে এই বুক ব্যথা করে কেন, কাউকে ভালো ভালো ভালোবাসা ওজনের কারণে কি বুক ব্যথা করে? এটা অন্য কারণে করতে পারে, রাইট? তো এই যে লাভ, হেট্রেড, এগুলো কি ওজন আছে? হাইটের ওজন আছে? ওয়েটলেস নাউন গুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পেরেছো? এটা মনে, কিন্তু এয়ারের কত ওজন তুমি চিন্তা করো। তুমি একটা চাকাতে এমনি কিনবা, একটা চাকা ধরো দোকান থেকে নিয়ে চলে আসতে পারো চাকা, কিন্তু এটা কিন্তু ফুল পাম্প করা থাকে, ধরো 40 বা 38, তুমি দেখো কি পরিমাণ ভারী হয়ে যাবে এটা, প্রেসার, বায়ুর প্রেসার এটা। বুঝতে পেরেছো? সো এয়ার ইজ ইন কমন নাউন। ওকে, ঠিক আছে, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এই হচ্ছে 5 প্রকার নাউনের ক্লাসিফিকেশন। হ্যাঁ, এখন আমাদের দেখো এখানে ইনস্ট্যান্ট প্র্যাকটিসের দর্শন, এটা সবাই করবা।